নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। কৃষক আন্দোলনের দিকে নজর রাখতে হবে। সেই আন্দোলন আজ 17তম দিনে পড়েছে। এর আগে আমরা বেশ কিছু ছবি দেখেছি এবং এখনো পর্যন্ত কৃষক সংগঠনগুলি নিজেদের দাবিতে, নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। যদিও কেন্দ্র বারবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছে, তবে কৃষক সংগঠনের একটাই দাবি, এই কৃষি আইন বাতিল করতে হবে, কোনো সংশোধনী নয়, কৃষি আইন বাতিল করতে হবে। এবার যা খবর পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে দিল্লিতে ঢোকার 11টি রাস্তা বন্ধ করেছে কৃষক সংগঠনগুলি। আজ সারাদিন মূলত ঠিক কি ছবি ছিল এই কৃষক আন্দোলন, এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে প্রতিনিধি ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, দেখো এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে তুমি যেটা বললে যে 11খানা রাস্তা, অর্থাৎ যে যে পথ দিয়ে দিল্লিতে ঢুকতে পারা যায় কোনো মানুষ যদি উত্তরপ্রদেশ থেকে, হরিয়ানা থেকে, অর্থাৎ যেগুলোকে এনসিআর বলা হয়, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, সেইখান থেকে যদি দিল্লি অর্থাৎ রাজধানীতে তারা ঢুকতে চান, তারা কিন্তু ঢুকতে পারছেন না। বিভৎস ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেছে বিভিন্ন কোণা থেকে। আমরা দেখেছি নয়ডাতে সকালবেলার ছবি, যেখানে দীর্ঘ ট্রাফিক জ্যামের ছবি আমরা পেয়েছি। আমরা গুরগাঁওয়ের দীর্ঘ ট্রাফিক জ্যামের ছবি দেখেছি এবং প্রত্যেকটা জায়গা, যে জায়গাগুলোর কথা আমরা বলছি, এই 11টা স্পট যেগুলো, সেগুলো প্রত্যেকটাতে কিন্তু কৃষকেরা ধর্ণা দিচ্ছে। সারাদিন ব্যাপী ধর্ণা হবে এবং তুমি জানো যে প্রতিদিন রাত্রির বেলা একটা সময় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, পুলিশ আবার সেটা করবে। কিন্তু কৃষকেরা আজকেও যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে আমরা অনড়। কৃষি আইন, যেটা নতুন কৃষি আইন, সেই আইনটাকে বাতিল যতক্ষণ না অবধি করা হচ্ছে ততক্ষণ অবধি এই ধর্ণা চলবে। এবং এই ধর্ণায় কিন্তু নানা ধরনের অ্যাক্টিভিটিসও আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, খালসা এইড বলে যে বাইরের যে সংস্থাটি আছে, তারা যে ম্যাসাজিং মেশিন যেটা আছে সেইটা প্রোভাইড করছে। নানা ধরনের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কৃষকদের রাখা হচ্ছে, সেই নিয়েও কিন্তু সমালোচনার ঝড় হচ্ছে। সুতরাং সব মিলিয়ে কিন্তু কৃষকেরা অনড়, কৃষকেরা রাজধানীর বাইরে যাবেন না। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ প্রত্যেক জায়গা থেকে কৃষকেরা এসছেন এবং কৃষকদের একটাই দাবি, সেটা হচ্ছে এই গোটা কৃষি আইনটা প্রত্যাহার করতে হবে। সেইটা যতক্ষণ না হচ্ছে ততদিন কিন্তু আন্দোলনটা চলবে। একদম ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। দেশ জুড়ে আজকে ঠিক কি ছবি ধরা পড়ছে আমরা সেই দেখাচ্ছি দর্শকদের। দিল্লি, আম্বালা, হাওড়া এবং জানপুরে, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা তাদের দাবিতে অনড় রয়েছে। কৃষক সংগঠনগুলি বলছেন এই যে নতুন কৃষি আইন, সেই আইন বাতিল করতে হবে, কোনো সংশোধনী নয়। যদিও কেন্দ্রের তরফ থেকে বেশ কয়েকবার আমরা দেখেছিলাম আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা চলেছিল। যদিও নরেন্দ্র মোদী আজ তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন কৃষি ক্ষেত্রের উন্নতিতেই এই নতুন আইন, এর ফলে কৃষিতে বিনিয়োগ বাড়বে। কি বলেছেন তিনি, শুনবো। जो एग्रीकल्चर रिफॉर्म्स हुए हैं, एग्रीकल्चर सेक्टर और उससे जुड़े अन्य क्षेत्रों, चाहे वो एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर हो, फूड प्रोसेसिंग हो, स्टोरेज हो, कोल्ड चेन हो, इनके बीच पहले हमने ही ऐसी दीवारें देखी हैं। अब ये सभी दीवारें हटाई जा रही हैं, सभी अड़चनें हटाई जा रही हैं। ময়ূক, একটা বিষয় পরিষ্কার, আমরা যখন দেখছিলাম যে কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী যখন আলোচনা করছিলেন, তখনও মোদী যে কথাটি বলেছিলেন, এখনো পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদী সেই কথাটাই বলছেন যে কৃষকদের উন্নতিতেই এই নতুন কৃষি আইন। তিনি কোন দিকটা বিবেচনা করে এই কথাগুলি বলছেন? দেখো, আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র যে কৃষকেরা অনড় তাদের দাবিতে, তা কিন্তু নয়। কেন্দ্রীয় সরকারও অনড় যে এই বিলটিকে তারা কোনোভাবেই প্রত্যাহার করবে না। এই আইনটা যেটা আইনে পরিণত হয়েছে সেটি কোনোভাবেই প্রত্যাহার করা যাবে না। এবং তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার রীতিমতো কর্মসূচি শুধু নয়, কৃষি সংযোগ অর্থাৎ জনসংযোগের মতন কৃষি সংযোগ কর্মসূচি সারা দেশে চালাচ্ছে। তুমি জানো যে কয়েক কোটি SMS প্রতিদিন সারা দেশের প্রত্যেকটি ব্লকের কৃষকদেরকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠানো হচ্ছে। প্রত্যেকটি ধারা যে কৃষি আইন, যে নতুন কৃষি আইন, তার প্রত্যেকটি ধারা সম্বন্ধে অবগত করার জন্য। এবং তার সাথে সাথে যে জিনিসটি বুঝতে হবে, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার বলেছেন, সেইটা হচ্ছে যে ভারতবর্ষের এত দশক ধরে যে আমরা কৃষি নির্ভর একটি দেশ, সেই কৃষি নির্ভর দেশে কিন্তু এখন অবধি সবচেয়ে কম বেসরকারি বিনিয়োগ হয় এই শিল্পে, অর্থাৎ কৃষি শিল্প এবং তার যে অনুসারী শিল্প, যে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজগুলো, যেটা আজকে প্রধানমন্ত্রী আবার বলেছেন যে একটা কৃষক সে তার নিজস্ব যে ক্ষেত থেকে যে
সামগ্রীটা সেইটা লরি করে যে কোল্ড স্টোরেজে যায় এবং কোল্ড স্টোরেজের পরে যে বৃহৎ মান্ডি হোক বা আমাদের ঘরের সামনে আসে বা কোনো রিটেল চেনের মাধ্যমে যায়, এই প্রত্যেকটি স্টেপে কিন্তু ফোরে বা দালাল রাজ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকেও যে জিনিসটা বলছে, বিরোধীদেরকে কটাক্ষ বারবার করছে, যে বিরোধীরা যে কথাটা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঠিক সেই কথাটাই বলছে, আপনারা আলোচনায় আসুন, কৃষি আইনটা পড়ুন। সেখানে কিন্তু বারবার একটা কথা বলা হচ্ছে যে আমরাও চাই, অর্থাৎ কেন্দ্রীয় সরকারও চায় যে দালাল রাজটা, সেই দালাল রাজটার অবলুপ্তি হোক। কৃষকেরা সোজাসুজি যারা মালটা কিনছেন তাদের সাথে ব্যবসাটা করুক, এবং যারা মালটা কিনছেন তারা শুধুমাত্র সরকারি মান্ডি বা সরকারি আধিকারিক নয়, বেসরকারি উদ্যোগ, বেসরকারি সংস্থারাও এইবার মালটা কিনুক এবং তাতে কম্পিটিশন তৈরি হোক, এবং তার থেকে সর্বোচ্চ মূল্যটা কিন্তু কৃষকরাই পান। তার ভাগের টাকাটা যেন অন্য কোনো মধ্যস্বত্বভোগী বা যাদেরকে আমরা দালাল বা ফোরে বলি তারা যেন লাভের গুড়টা না খেয়ে যায়, সেইটাই কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলছেন। এবং আসলে কিন্তু এবার নরেন্দ্র মোদী নিজে, সুতরাং তুমি বুঝতেই পারছো কোনো জায়গা থেকেই এটা প্রত্যাহার করার কোনো জায়গা কেন্দ্রীয় সরকারও রাখছে না। একদম, অনেক ধন্যবাদ ময়ূক। অর্থাৎ দুপক্ষই অনড় রয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী আজকে একটা টুইট করেছেন। তিনি বলেছেন কৃষক বিক্ষোভ আর কৃষকদের বিক্ষোভ নেই, তার মধ্যে বামপন্থী এবং মাওবাদীরা ঢুকে পড়েছে। বিগত দুদিনে কৃষক আন্দোলন থেকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলবন্দীদের মুক্তির দাবিও তোলা হয়েছে বলে টুইট পীযূষ গোয়ালের। কৃষকদের উপেক্ষা করে তাদের মনোবল ভাঙবেন না কৃষকরা, অন্নদাতা। ঠান্ডা উপেক্ষা করে তারা প্রতিবাদ করছেন। কৃষকদের ন্যূনতম প্রয়োজন পূরণ করুন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে টুইট অধীর চৌধুরী। নরেন্দ্র মোদী তিনি আরো কি বলেছেন শুনবো। इन रिफॉर्म्स के बाद किसानों को नए बाजार मिलेंगे, नए विकल्प मिलेंगे, उन्हें टेक्नोलॉजी का ज्यादा लाभ मिलेगा। देश का कोल्ड स्टोरेज इंफ्रास्ट्रक्चर आधुनिक होगा। इन सब से कृषि क्षेत्र में ज्यादा निवेश होगा और इन सब का सबसे ज्यादा फायदा अगर किसी को होने वाला है तो मेरे देश के किसान को होने वाला है, जो छोटे छोटे जमीन के टुकड़ों पर जिंदगी पालता है, उस किसान का भला होने वाला है। চোখ রাখবো এই মুহূর্তের একটি খবরের দিকে। ফিরহাদ হাকিমকে আইনি নোটিশ পাঠালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ঠিক কি অভিযোগ করা হচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌজন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করব। ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের অভিযোগে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নোটিশ পাঠাচ্ছেন। এর কয়েকদিন আগে আমরা দেখেছিলাম তিনি অভিযোগ করেছিলেন যে ফিরহাদ হাকিম সম্পর্কে এবং তাকে হেনস্থা করা হচ্ছে কলেজে, সেরকমই অভিযোগ জানিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, যার জন্য তিনি রাজ্যপালের কাছেও গিয়েছিলেন। এবার ফিরহাদ হাকিমকে আইনি নোটিশ পাঠালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মূলত ঠিক কি অভিযোগ করছেন জানবো। মহিলার নামে অপমানজনক মন্তব্য ফিরহাদের, অভিযোগ তুলে ফিরহাদকে আইনি নোটিশ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে ক্ষমা না চাইলে আদালতে যাবেন বৈশাখী। উনি পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর, উনি এমএইউডির মিনিস্টার। কলেজ শিক্ষার সঙ্গে ওনার দূর অব্দি কোনো যোগাযোগ নেই। তা সত্ত্বেও এসে কোনো ফ্যাক্ট চেক না করে যেভাবে একজন মহিলা টিচার ইনচার্জ সম্পর্কে অভব্য ভাষায় আক্রমণ করেছেন, এবং আক্রমণ করার ফলে শুধুমাত্র আমার মর্যাদাহানি বা মানহানি ঘটেনি, আমাকে আমার চাকরি ছাড়তে হয়েছে। যেভাবে আমার সামাজিক প্রতিচ্ছবি উনি নষ্ট করেছেন, তার বিরুদ্ধে ওনাকে আমার এই আইনি নোটিশ পাঠানো। শুধু ওনাকেই নয়, আমি আমিরউদ্দিন ববিকেও আইনি নোটিশ পাঠিয়েছি। নিঃশর্তভাবে ওনাকে ক্ষমা চাইতে হবে এবং সময়সীমা অতিক্রম করে গেলে যেভাবে আইনি পদক্ষেপ নিতে হয় সেটা নেব। আমরা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনলাম। আমাদের প্রতিনিধি সোমরাজ সঙ্গে রয়েছেন। সোমরাজ, আমরা দেখছি যে বেশ কয়েকদিন আগেও কিন্তু তিনি অভিযোগ জানিয়েছিলেন, এমনকি রাজ্যপালের কাছেও গিয়েছিলেন। সেক্ষেত্রে এখন বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবং ফিরহাদ হাকিম তার তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া?
দেখো, ফিরহাদ হাকিমের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি, কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ফিরহাদ হাকিম তিনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য প্রত্যাহার এবং সেই মন্তব্যের জন্য যদি সামাজিকভাবে অর্থাৎ পাবলিকলি তাকে দুঃখ প্রকাশ করতে হবে, এই জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই আইনি নোটিশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি যেটা অভিযোগ করেছেন যে এই ধরনের মন্তব্যের জন্য কিন্তু তিনি ইতিমধ্যেই তার চাকরি পদ থেকেও ইস্তফা দিয়েছেন, যে ইস্তফা ইতিমধ্যে শিক্ষামন্ত্রীকে পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছেও তার কপি পাঠিয়েছে, যদিও এখনো পর্যন্ত সেই ইস্তফাপত্র গ্রহণ হয়নি বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর। সেক্ষেত্রে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের জন্য তাকে দুঃখ প্রকাশ করতে হবে পাবলিকলি, এবং সেই দাবি নিয়ে তার আইনজীবী মারফত তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন, এবং আইনি নোটিশের মাধ্যমে তিনি যদি ক্ষমা না চান তাহলে কিন্তু আদালতের দ্বারস্থ হবেন, এমনও তিনি তার আইনি নোটিশে জানিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই আইনি নোটিশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আচ্ছা, ধন্যবাদ। এতদিন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর আলাদা করে পোস্টার এবং রাজীব বন্দ্যোপাধ্যায় আলাদা করে পোস্টার। এবার হাওড়ায় যা খবর পাওয়া যাচ্ছে দুজনের একসঙ্গে পোস্টার। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, আমরা দেখেছিলাম এতদিন দাদার অনুগামী বা দাদাকে আমরা ভালোবাসি বলে পোস্টার পড়েছিল, এই পোস্টারে কি লেখা? দেখো, এই পোস্টারে লেখা আছে দাদা তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের সাথে আছি। এবং গোটা এলাকা জুড়ে অর্থাৎ রামনাথ গোটা এলাকা জুড়ে একটি মাত্র পোস্টার পড়ে, এবং এই পোস্টার বিতর্ক বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছে, যেখানে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায় কলকাতা এবং হাওড়ায় বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছিল, এবং এতদিন ধরে এই পোস্টার পড়া নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় কোনো রকম বক্তব্য আমরা পাইনি। তবে আজকে বালির একটি অনুষ্ঠানে তিনি পরিষ্কার জানিয়েছেন কে বা কারা এই পোস্টার ফেলছে তা তিনি জানেন না, এবং তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। অর্থাৎ তিনি ইঙ্গিত করছেন অন্য কোনো রাজনৈতিক দলের দিকে তারা এটা ফেলতে পারে, এবং তিনি চান না যে এরকম কোনো পোস্টার পড়ুক এবং তার ব্যক্তিগত কোনো প্রচার হোক। তার কারণ এই পোস্টার বিতর্কে কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা মন্তব্য দেখেছিলাম, মন্ত্রী অরূপ রায় যেরকম করে মন্তব্য করেছিলেন টাকা থাকলেই পোস্টার ফেলা যায়, এবং একই রকম ভাবে আজকে কাকলি ঘোষ দস্তিদার তিনিও কিন্তু বলেছিলেন যাদের টাকা আছেন তারা পোস্টার ফেলছেন। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়েছেন এই পোস্টার পড়া নিয়ে তার কোনো হাত নেই। শর্মিষ্ঠা, ধন্যবাদ। ব্যক্তি রাজীব বন্দ্যোপাধ্যায় এইগুলোর বিরোধী। কারা করছে আমি জানি না, আমার নাম করে কারা করছে আমি সেটাও জানি না, কিন্তু হয়তো কোথাও কেউ শুভানুদ্দায়ী হতে পারে বা অন্য কারোর কোনো কিছু উদ্দেশ্যও থাকতে পারে, আমি সেগুলোর মধ্যে ঢুকতে চাই না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার নিজের প্রচারটা এইভাবে না করলেই ভালো। এদিকে বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে তৎপর তৃণমূল সূত্রের খবর, দলের তরফে রাজীবকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে, তার সঙ্গে কথা বলতে চায় দলীয় নেতৃত্ব। জানা যাচ্ছে বৈঠকে বসতে রাজি রাজীবও। তৃণমূল সূত্রে খবর 1-2 দিনের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আরামবাগে গতকাল মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যত মত তত পথ বলেছিলেন ঠাকুর, অর্থাৎ মানুষের কাজ করতে না পারলে পথ অনেক খোলা রয়েছে, সেই পথে যেতে তাকে কেউ আটকাতে পারবেন না। কি বলেছিলেন শুনবো। ঠাকুর বলে গেছেন যত মত তত পথ। যদি কোথাও মনে হয় মানুষের কাজ করার জন্য এই মতে অসুবিধা হচ্ছে, তাহলে অনেক পথ খোলা আছে, সেই পথ থেকে কেউ কাউকে সরাতে পারবে বলে আমি মনে করি না। গত সপ্তাহে যে বলছেন যে আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, পিছনে হচ্ছে, সেটা তো আমি আমার মনের কথা আমি আমার একটা অরাজনৈতিক মঞ্চ থেকে বলেছি, যেটা বলি মনের কথা, যখন যেখানে যেটুকু মনের কথা মানুষের সামনেই আমি বলি। এবার ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগে দেখেছিলাম যে শুভেন্দু অধিকারীকে তিনি নাম না করে বেশ কিছু কথা বলেছিলেন, বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এবার রাজীবকে কেউ বার্তা দিতে চাইছেন তিনি, কারণ তিনি বলছেন যে কিছু মন্ত্রী উচ্চাকাঙ্ক্ষী আর লোভী, তারা হাতে সব ক্ষমতা চান, কিভাবে অন্যকে বিভ্রান্ত করা যায় তা তারা জানেন। ফেসবুকে বিস্ফোরক পোস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হয় জলে অথবা জঙ্গলে, না হলে পদ্মফুলে, যত মত তত পথ। ফেসবুক পোস্ট তৃণমূল বিধায়ক উদয়ন গৌড়। সেক্ষেত্রে এখানেও প্রশ্ন উঠছে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কি বার্তা দিলেন উদয়ন গুহ? জনগণের চাপ আসবে, তাই এখন তৃণমূলের নেতারা দার্শনিক মন্তব্য করবেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য।
এখন টিএমসির অনেক নেতাই এরকম দার্শনিক হয়ে যাবেন, কারণ পাবলিকের চাপ নিতে হবে তো। একদিন ক্ষমতায় থেকে সব লুটপাট করেছেন, শোষণ শাসন করেছেন, এখন পাবলিক যখন খেপে যাচ্ছে তখন দার্শনিক কথাবার্তা বলতে হবে। কিন্তু পাবলিক কি ভুলে যাবে? পাবলিক কিন্তু খুব বাস্তববাদী, তারা পুরো হিসাব চাইবেন। এদিকে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এদের কোনো অস্তিত্বই নেই। অনেক টাকা থাকলে অনেক পোস্টার ছাপানো যায়, তাদের হয়তো অনেক টাকা, তাই তারা পোস্টার ছাপাতে পারছে। আমরা তো এত পোস্টার ছাপাতেও পারি না, লাগাতেও পারি না। এবং যারা একসঙ্গে এই ধরনের কাজকর্মে লিপ্ত, তারা যদি মনে করেন যে তাদের ছাড়া চলবে না, তারা ভুল ভাবছেন। কেননা এই তৃণমূল কংগ্রেসের একমাত্র সম্পদ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। স্বামীর রোজগার নেই, কিভাবে আবেদন করবেন তাও বুঝতে পারছেন না, তাই ব্যবসার জন্য সরকারি ঋণও জোটেনি। সম্বল শুধুই মনের জোর। জলপাইগুড়ি মালবাজারে অলিতে গলিতে সাইকেলে করে কাপড় ফেরি করেন। 5 জনের সংসারে কাণ্ডারি তিনি। লড়াইয়ের আরেক নাম মেরুনা বেগম। বেলা গড়ালেই মালবাজারের ধূপঝোড়ার অলিতে গলিতে জীবনের স্বপ্ন ফেরি করেন মেরুনা বেগম। বাড়িতে স্বামী, 2 ছেলে মেয়ে, শাশুড়ি। 5 জনের সংসারে একমাত্র রোজগেরে মেরুনা বেগম। ছেলেমেয়ের পড়াশোনা, শাশুড়ির ওষুধ, রান্নাঘরের রসদ। ফর্দ লম্বা হয়, পিছন ফিরে তাকানোর সময় নেই তাঁর। জামাকাপড় বেঁধে বাড়ি বাড়ি পৌঁছে যান মেরুনা বেগম। চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা আর কতদিন চলবে? কতটুকুই বা আয় তাঁর? বিষণ্ণ বিকেলে ভাবনা ঘিরে ধরে। 400, কোনোদিন 500, হয়তো কোনোদিন বউনি হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সরকারিভাবে কোনো সাহায্য পেয়েছেন আপনি? না, কিচ্ছু পাইনি। কিচ্ছু পাননি? না। আচ্ছা, এই এখন একটা জানেন যে সরকারিভাবে একটা কর্মসাথী একটা লোন দিচ্ছে আপনাদের জন্য সরকার, সেটা কি পেয়েছেন আপনি? না, ওটাও পাইনি। ওটা 2-1 জিজ্ঞাসা করছি, সঠিক কথা তো কেউ বলে না। আর ওটা তো আমি অত সময়ও দিতে পারতেছি না, জায়গা জমি নাই। আমি যদি একদিন বাড়িতে থাকি, আমার সংসার চালার মতো লোক নেই। জীবন যুদ্ধে কঠিন লড়াই, চাওয়া পাওয়ার হিসেব মেলে না। তবু অজান্তেই কখন যেন হাজার হাজার মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠেন ধূপঝোড়ার মেরুনারা। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, নিউজ 18 বাংলা।